নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ শুনবেন প্রেমেন্দ্র মিত্রের একটি নতুন গল্প। আজকের গল্পের নাম পুনর্মিলন। মিলন সবসময় আনন্দ দেয়, আর পুনর্মিলন সে তো অপার আনন্দ। আসুন শোনা যাক গল্পটি। হিরণময়ীর ব্যস্ততার আর সীমা নাই। বড় ঘরটা অমলার জন্যেই থাক, কি বলো গো? ছেলে পুলে তো তারই বেশি। খানিক বাদে আবার ঘুরিয়া আসিয়া বলেন, কিন্তু বিমলাকে কোন ঘরটা দেওয়া যায় বলো তো? তার আবার কচি ছেলে। স্বামীর প্রতি ফরমাস অনবরতই হইতেছে, আর একটা স্টোভ আনাও বাপু। কচি ছেলের ঘর যখন তখন দরকার হবে তো ও একটাই হবে না। আজকাল আবার যা মশারি তুমি দুটো না হয় কিনেই আনো। ওরা ছেলে মানুষ, সব গুছিয়ে কি আনতে পারবে? ছোট মেয়ে ক্ষান্ত তো সঙ্গে সঙ্গে ব্যস্ত হইয়াছে। আমি মা নদীর সঙ্গে শোবো বলে রাখছি। হ্যাঁ মা, স্টেশনে এখনো লোক পাঠানো হলো না। নদী 8টার ট্রেনে যে আসবে। নদী বোধ হয় হিন্দুস্থানি হয়ে গেছে মা। সেখানে নাকি বাংলা কথা বলবার একটা লোকও নেই। ছোট মেয়ে ও তাহার দিদি পিঠোপিঠি 2 বোন। বিবাহের পূর্বে 2 জনকে ঠিক যমজের মতো দেখাইত। 2 জনে ভাবও ছিল অত্যন্ত বেশি। এক দণ্ডের জন্য ছাড়াছাড়ি হইত না। তাহার পর নদীর বিবাহ হইয়াছে। আজ 5 বৎসর 2 বোনে দেখা নাই। ক্ষান্তর বিবাহের সময় দেখা হইবার কথা, কিন্তু শেষ পর্যন্ত নদীর স্বামী লিখিয়াছে, সময় বড় খারাপ, ছুটি চাহিলে মিলিবে না, কামাই করিলে চাকরি যাইবার সম্ভাবনা। সুতরাং এবার আর এত দূর যাওয়া সম্ভব হইল না। ক্ষান্তর বিবাহের রাত্রি নদীর অনুপস্থিতিতে ম্লান হইয়া গিয়াছিল। তারপর এতদিন বাদে নদী আসিতেছে। শুধু নদী নয়, এবারের সবকটি মেয়েই অনেক দিন বাদে প্রথম এইবার মিলিত হইবে। বাড়িময় উৎসাহ, আনন্দ, ব্যস্ততার তাই আর সীমা নাই। হিরণময়ীর পুত্র সন্তান হয় নাই, কিন্তু তাহার জন্য তিনি দুঃখিত নন। মেয়েগুলি তাহার প্রাণ। বড় মেয়ে অমলারে খুব ঘটা করিয়া কাছেই বিবাহ দিয়াছিলেন। তখন স্বামীর কারবারের অবস্থা ভালো, আসলা আসলা টাকা রোজ আসিতেছে বলিলেই হয়। তাহার পর মেজ মেয়ের বিবাহে কিন্তু অত ঘটা আর সম্ভব হইল না। ভাটার টান তখনই শুরু হইয়াছে। বড় লোকের ঘরে না হইলেও মেজ মেয়ের বিবাহ সৎপাত্রেই হইল। পাত্রটি বিদ্বান, ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া সুদূর বর্মা মুলুকে চাকরি পাইয়াছে। অত দূরে মেয়ে পাঠাইতে হিরণময়ীর আপত্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত স্বামীর কথায় প্রবোধ মানিলেন। মেয়ে ছেলের আর দেশ বিদেশ কি, স্বামী যেখানে লইয়া যায় সেই তাহার দেশ বলিয়া নিজেকে বুঝাইলেন বটে, কিন্তু কমলা প্রথম স্বামীর ঘর করিতে যাইবার সময় কাঁদিয়া কাটিয়া এমন অস্থির হইলেন যে 5 জনে ধরিয়া রাখিতে পারে না। সব মেয়েরই মায়ের প্রতি টান অত্যন্ত বেশি, কিন্তু তাহারও ভিতর কমলাকে আলাদা করিয়া ধরা যায়। মায়ের চেয়ে সে কম কাঁদিল না। স্বামী ধমক দিয়া শেষে বলিলেন, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে কাঁদলে অকল্যাণ হয় তা জানো?
অকল্যাণের ভয়ে হিরণময়ী কান্না থামাইলেন, কিন্তু চোখের জল থামিল না। অমলা কমলার পর সেজ মেয়ের বেলা নাম এর ঠিক মিল আর খুঁজিয়া পাওয়া যায় নাই। তাহার নাম বিমলা। বিমলার বিবাহে একটু নূতনত্ব আছে। সে ইতিহাস এখনো হিরণময়ী সবিস্তারে পাড়ার লোককে বলিয়া বেড়ান। স্বামীর কারবার তখন ফেল পড়ে পড়ে। কলিকাতার বড় রাস্তার প্রাসাদোপম বাড়ি বিক্রি করিয়া ছোট একটি গলির ভিতর ভাড়াটে বাড়িতে তাহাদের দিন কাটিতেছে। স্বামী কারবারের ভাঙন ঠেকাইবার বৃথা চেষ্টা করিতেছেন। সঙ্গে সঙ্গে কম পণে বিমলার জন্য ভালো পাত্র খুঁজিবার চেষ্টায় হয়রান হইতেছেন। মেয়েদের মধ্যে বিমলাই সবচেয়ে সুন্দরী। আর কিছু না হোক, সুন্দর দেখিয়া একটি জামাই করিবার তাই হিরণময়ীর বড় ইচ্ছা ছিল। কিন্তু সেই ইচ্ছা বুঝি আর পূর্ণ হয় না। হয়রান হইয়া ব্রজগোপাল বাবু এক জায়গায় কথাবার্তা প্রায় ঠিক করিয়া ফেলিয়াছেন। পাত্রটির অবস্থা ভালো, কিন্তু চেহারা ভালো নয়। তাহার উপর দোজবরে। হিরণময়ী এ পাত্রে বিবাহ দিতে একান্ত নারাজ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত স্বামীর কথার মতো দিতে বাধ্য হইলেন। এ পাত্রকে জবাব দিলে আর ভালো পাত্র মিলিবে কিনা সন্দেহ, তবুও মেয়েটার খাইবার পরিবার দুঃখ থাকিবে না। কিন্তু বিমলার ভাগ্য দেবতা বিধান করিয়াছিলেন, বিমলার বর হঠাৎ আপনা হইতে আসিয়া ধরা দিল। মামাতো ভাইয়ের কাছে পাশ পাইয়া হিরণময়ী মেয়েদের লইয়া থিয়েটার দেখিতে গিয়াছিলেন। সারাক্ষণ মুগ্ধ হইয়া থিয়েটার দেখিয়াছেন এবং গভীর রাত্রে ছ্যাকরা গাড়ি করিয়া বাড়ি ফিরিবার সময় থিয়েটারের নটিরা সত্যই সুন্দর। না রং মাখিয়া এমন রূপবতী হইয়া থাকে। ঘর পোড়ার দৃশ্যে সত্যই রঙ্গমঞ্চে আগুন লাগিয়াছিল, কিন্তু ইত্যাদি সমস্যার আলোচনার এমন তন্ময় হইয়াছিলেন যে আর কিছু লক্ষ্য করিবার সময় পান নাই। বিমলা তবু একবার বলিয়াছিল, একটা মোটর তখন থেকে আমাদের পেছনে আস্তে আস্তে আসছে মা। হিরণময়ী সে কথায় কান দেওয়া আবশ্যক মনে করেন নাই। তার পরের দিন নূতন এক ঘটক আসিয়া হাজির। ব্রজগোপাল বাবু তো নিজের সৌভাগ্য বিশ্বাস করিতেই পারেন না। তাহার মতো বামনের ভাগ্যে এমন চাঁদ মিলিবে, এ কথা তিনি কেমন করিয়া বিশ্বাস করিবেন? ব্যাপারটা অসাধারণ। হাতিবাগানের বিখ্যাত দত্ত পরিবারের ছোট ছেলের সঙ্গে তাহার মেয়ের বিবাহের প্রস্তাব লইয়া ঘটক আসিয়াছে। ব্রজগোপাল বাবু ঘটককেই কি যে সম্মান করিবেন ভাবিয়া পাইলেন না। আমতা আমতা করিয়া বলিলেন, আপনি পরিহাস করছেন না তো? আমার মেয়ে তাদের দাসগিরি করারও যোগ্য নয়। তাদের পছন্দই কি হবে? ঘটক হাসিয়া জানাইল, আপনাকে সেসব ভাবতে হবে না মশাই। যার কোণে সে নিজেই পছন্দ করেছে, এখন 4 হাত এক করলেই হয়। সত্যই ব্রজগোপাল বাবুকে ভাবিতে হইল না। দত্ত পরিবারের সকলের আদরের ছোট ছেলে নিজে যাহাকে পছন্দ করিয়া বিবাহ করিতে চাহিয়াছে, তাহাকে অবহেলা করিতে কেহ সাহস করিল না। একদিন সত্যই বিবাহ হইয়া গেল। হিরণময়ী শুধু সুন্দর জামাই চাহিয়াছিলেন, কিন্তু বাস্তব তাহার কল্পনাকেও ছাড়াইয়া গেল। জামাই শুধু কার্তিকের মতো সুপুরুষ নয়, কুবেরের মতো ধনবানও বটে। বিমলার বুঝি
অনেক জন্মের তপস্যা, নইলে থিয়েটারে একবার চোখের দেখা দেখিয়া তাহার জন্য অমন রূপবান ও ধনবান ছেলে পাগল হইবে কেন? বিমলার পর নির্মলা, আলোর পর অন্ধকারও বুঝি বলা চলে। হিরণ্ময়ীর মেয়েদের মধ্যে এইটিকে কুৎসিত বলিলে মিথ্যা বলা হয় না। বিবাহ যেমন তেমন করিয়া হইল, পাত্রটির বয়স হইয়াছে, লেখাপড়া তেমন জানে না, সামান্য আয়ের চাকরি করে বলিয়া এবং 3 কুলে কেহ নাই বলিয়া এতদিনে বিবাহ করে নাই। দেখাইবার মতো জামাই নয়, তবু হিরণ্ময়ী বিশেষ দুঃখিত হইলেন না বোধ হয়। অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আশা তাহার সংকীর্ণ হইয়া আসিয়াছে। ক্ষান্ত কোলের মেয়ে, তবু জানিয়া শুনিয়া তাহাকে একরকম জলেই ফেলিয়া দেওয়া হইয়াছে। নির্মলার স্বামী তবু সামান্য চাকরি করিত। ক্ষান্তর ভাগ্যে যে স্বামী জুটিল, তাহার নিজের খাইবার সংস্থান নাই। নেহাতি মেয়ের বিবাহের বয়স পার হইয়া যাইতেছে দেখিয়া পাড়া প্রতিবেশীর কাছে মান রাখিবার জন্য ধরিয়া বিবাহ দেওয়া হইল। মার্কা মারা বকাটে ছেলে, নেশা ভাঙ সম্ভবত করিয়া থাকে। আপাতত সে একরকম ঘর জামাই হইয়াই আছে। ক্ষান্তর বিবাহের সময়েও হিরণ্ময়ী সব মেয়েদের আনাইতে পারেন নাই, পয়সার অভাব। তাছাড়া বুঝি মনে মনে একটু লজ্জাও ছিল। তাহার পর 5 বৎসর কাটিয়াছে। ব্রজগোপাল বাবু পূর্বের অবস্থা আর ফিরিয়া পান নাই সত্য, কিন্তু কারবার ভাঙনের কিনারায় আসিয়া আবার একটু ভালোর দিকে ফিরিয়াছে। হিরণ্ময়ী সচ্ছল অবস্থার দিনে কি ব্রত করিয়াছিলেন, অর্থাভাবে সে ব্রত এতদিন উদযাপন হয় নাই, এতদিনে হইবে। কিন্তু ব্রত উদযাপনটা গৌণ ব্যাপার। সেই উপলক্ষে সমস্ত মেয়েদের একত্র দেখিতে পাওয়াই মুখ্য। মেয়েরা নিজের নিজের সংসার লইয়া ব্যস্ত, এ সুযোগ গেলে আর কখনো দেখা হইবে কিনা সন্দেহ। হিরণ্ময়ী স্বামীকে সেইরূপ বুঝাইলেন। ব্রজগোপাল বাবু আপত্তি করেন নাই। সবার আগে আসিল কমলা, সঙ্গে তাহার স্বামী প্রভাসও আসিয়াছে। প্রভাস একেবারে পুরা দস্তুর সাহেব। শ্বশুর বাড়িতেও হ্যাট কোট প্যান্ট পরিয়া আসিয়াছে। কমলারও অনেকটা বিবির মতো বেশভূষা। ক্ষান্ত তো দিদির শাড়ি পরিবার ধরন দেখিয়াই অবাক। দিদির সঙ্গে ভালো করিয়া কথা কহিবার সাহসই তাহার হয় না। হিরণ্ময়ী এবং ব্রজগোপাল বাবুরও কেমন একটু বাঁধো বাঁধো ঠেকে। কমলা মায়ের সেই অত্যন্ত ন্যাওটা মেয়েটি কেমন যেন পর হইয়া গিয়াছে। মুখে যাহার কথা ফুটিত না, সে আজকাল ফড়ফড় করিয়া কথা বলে। 2-একটা ইংরাজিও সেই সঙ্গে জুড়িয়া দেয়। একটু রোগা হইয়াছে, কিন্তু তাহাতে আরও যেন ছেলে মানুষ দেখায়। ছেলে পুলে হয় নাই, বোধহয় আর হইবেও না। মা সেজন্য একবার বুঝি দুঃখ প্রকাশ করেন। কমলা হাসে, বলে ছেলেপুলে হলে যেন ভারী সুখ। উনি তো বলে ওসব মিউজিশিয়ানস আমাদের দরকার নেই। মার কাছে কথাগুলো যেন একটু নির্লজ্জের মতো শোনায়। কমলা যেন একটু বেহায়েই হইয়াছে। বাপ মার সামনে স্বামীকে দেখিয়া ঘোমটা তো দেয়ই না, স্বচ্ছন্দে কথা বলে। ব্রজগোপাল বাবু কাছে থাকিলে তাড়াতাড়ি সরিয়া পড়েন। হিরণ্ময়ী অস্বস্তি বোধ করিয়া মাথা নিচু করিয়া থাকেন, মনকে বোঝাইতে চেষ্টা করেন। আজকালকার ওই রকমই ফ্যাশন। তাছাড়া থাকে সেই কোনো মগের মুলুকে, ওর আর দোষ কি?
অমলা প্রকাণ্ড একটা মোটর করিয়া একরাশ ছেলে পুলে লইয়া আসিল। তাহার স্বামীও সঙ্গে আসিয়াছে। গোল গাল, ছোট খাট্ট ভালো মানুষটি। অত বড় ঘরের ছেলে বলিয়া বুঝিবার জোর নাই। অমলাকে তাহার চেয়ে অনেক ভারিক্কি দেখায়। অমলা ছেলেবেলা হইতেই একটু গম্ভীর, এখন তাহাকে রাশভারী মনে হয়। তাহাদের সরকার সঙ্গে আসিয়াছে। দেখা যায় যে বাবুর চেয়ে অমলাকে সে মান্য করে বেশি। আদেশপত্র অমলাই সব দেয়। ছেলেপুলেরা বাপকে তো মানেই না, ভয় করে যা মাকে। অমলা আসিয়াই কাজকর্মের ভার নিজের স্কন্ধে তুলিয়া লয়। ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিকভাবে ঘটিয়া যায়। খানিক বাদে বরং মনে হয় যে অমলা না আসা পর্যন্ত কাজকর্ম যেন মোটেই সুশৃঙ্খলার সহিত চলিতেছিল না। সে না থাকিলে সব যেন গোলমাল হইয়া যাইত, এমন সন্দেহও হয়। হাঁক ডাক করিয়া ফাই ফরমাস দিয়া অমলা সকলকে ব্যস্ত করিয়া তুলিল। এ ছেঁড়া মান্ধাতার আমলের স্বামীয়ানা কে এনেছে? বিনোদ বুঝি? যাও ফিরিয়ে দিয়ে এসো। বিনোদ ক্ষান্ত স্বামী। কাপড়ের অভাবে চওড়া পাড় একটা শাড়ি পরিয়া সে কাজ দিয়া যাইতেছিল বোধহয় রান্নার জায়গায়। রসুই বামুনদের সঙ্গে ইতিমধ্যে সে বেশ ভাব জমাইয়া লইয়াছে। গোপনে গোপনে দু এক ছিলিম চলিয়াছে বলিয়াও বোধ হয়। বিনোদ দাঁড়াইয়া পড়িয়া একটু রসিকতা করিবার চেষ্টা করিল। ও ছেঁড়া নয় বর্দি, ওসব হলো স্বামীয়ানার জানালা। আজকালকার ফ্যাশন জানো না? অমলা গম্ভীরভাবে বলল, তবে এখনই ফেরত দিয়ে এসো। ভালো স্বামীয়ানা যদি না পাও সেখানে, তাহলে অন্য জায়গায় দেখতে হবে। অমলার কণ্ঠস্বরে কিছু একটা আছে। বিনোদের রসিকতার উৎসাহ একেবারে নিবিয়া গেল। ঘাড় কামানো মাথাটা বার কয়েক চুলকাইয়া রান্নাঘরের লোভ ত্যাগ করিয়া সে স্বামীয়ানা বদলাইতেছে শেষ পর্যন্ত বাহির হইল। অমলার হাতে তাহার মা বাপেরও নিস্তার নাই। কই মা, তোমার পুরুত ঠাকুর কই? আর তুমি ওই কাপড় পরে আছো যে বড়, সে গরদখানা কি হলো? মা একটু হাসিয়া বলেন, এও তো বেশ শুদ্ধ কাপড় বাপু, আর সে গরদ পরে না। কেন পরে না শুনি? কে বলেছে তোমায় ও কাপড় শুদ্ধ? ওসব বিদেশি সস্তা কাপড়, কি থেকে তৈরি কে জানে। না না, তুমি গরদ বার করে আনো, না হলে আমার ট্রাঙ্কে একটা আছে, দেব এনে। মাকে কাপড় বদলাইতে যাইতে হয়। অমলার কর্তৃত্ব সকলেই সহজে আনন্দে মানিয়া লয়। তাহার আদেশে জবরদস্তি আছে, কিন্তু অহংকার নাই। কিন্তু একজনের একটু খারাপ লাগে। এ বাড়ির ভিতর সামান্য একটু অশান্তির বীজও অঙ্কুরিত হইবার উপক্রম হয়। অমলা মাঝের ঘরে ঢুকিয়া বলে, হ্যাঁ রে কমলি, তোদের সঙ্গে ওই যে বেয়ারা এসেছে, ও কি জাত? কমলা হাসিয়া বলে, কি জাত কে জানে, মাদ্রাজি। মাদ্রাজিদের কি জাত নেই? থাকবে না কেন, সে খোঁজ করিনি। উমা, জাত জানিস না, অথচ ঘর দোর সব ছুঁয়ে টুয়ে বেড়াচ্ছে, কিছু বলিসনি? তাতে কি হয়? হয় হয় রে পাগলি, হিন্দুর বাড়িতে দোষ হয়। আমরা তো তোর মতো খ্রিস্টান হইনি। তবে আজকের মতো বাইরের ঘরে থাকতে বলে দিস, পুজো আচ্ছার দিন, বুঝেছিস? কমলা হাসিয়া বলে, আচ্ছা মুশকিল বাপু, ও তো সেখানে আমাদের রেধে পর্যন্ত দিয়েছে, কি হয়েছে তাতে? অমলাও হাসিয়া বলে, হয়েছে এই যে তোর হাতে আর আমরা খাবো না। তা খেও না,
কথাটা হাসিয়া বলিলেও কমলা মনে মনে বুঝিয়ে একটু অসন্তুষ্ট হয়। অমলা বাহির হইয়া গিয়াছিল। খানিক পরে ফিরিয়া আসিয়া বলে, হ্যাঁ রে, প্রভাসকে দেখছি না কেন? উনি একটু বেরিয়েছেন। বেরুতে দিলি কেন? থাকলে একটু দেখাশোনা করতে তো পারত। কমল অপ্রসন্নভাবে বলে, সে তোমারই করছো, আমরাও সব বুঝি টুঝি না। আমরা কথাটার উপর একটু জোরই দেওয়া হইয়াছে। অমলা বুঝিতে পারিয়া একটু গম্ভীর হইয়া যায়। মায়ের সর্বাপেক্ষা রূপসী মেয়ে দত্ত পরিবারের আদরের বধূ বিমলা আসিয়াছে অনেক দেরিতে। অত্যন্ত সাধারণ বেশে একটি ছ্যাকরা গাড়ি করিয়া 6 মাসের ছেলেকে সে নিজেই কোলে করিয়া আনিয়াছে। দূর সম্পর্কের এক দেওর পৌঁছাইয়া দিতে আসিয়াছে মাত্র, সঙ্গে একজন ঝিও আসে নাই। বিমলা কাছেই থাকে বলিয়া মা ইতিপূর্বে 2-1 বার তাহাকে আনাইবার চেষ্টা করিয়াছেন, কিন্তু সফল হন নাই। আজ গাড়ি হইতে তাহাকে নামাইতে গিয়া তিনি অবাক হইয়া যান। বিমলার হাত হইতে ছেলেটিকে কোলে তুলিয়া তিনি প্রথম আদর করেন, রাজপুত্রের মতো ছেলে হইয়াছে। কিন্তু বিমলার দিকে চোখ তুলিয়া চাহিয়া তিনি সবিস্ময়ে জিজ্ঞাসা করেন, এই কি ছিরি হয়েছে মা তোর? অসুখ বিসুখ করেছিল নাকি? কই খবর দিসনি তো? বিমলা ম্লান হাসিয়া মৃদুস্বরে বলে, অসুখ করবে কেন? এমনি তো শরীর। এমনি শরীর কি রে? গলার কণ্ঠা বেরিয়েছে, মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, ময়লা হয়ে গেছিস। কি হয়েছিল মা? বিমলা মায়ের সঙ্গে যাইতে যাইতে মাথা নিচু করিয়া বলে, সত্যি কিছু হয়নি তো মা। মায়ের মন সে কথা বিশ্বাস করিতে চায় না। বিমলার গলার স্বর পর্যন্ত যেন পরিবর্তিত হইয়া গিয়াছে, কেমন যেন সংকুচিত ভাব। মা মনে মনে অত্যন্ত উদ্বিগ্ন হইয়া ওঠেন, কিন্তু সকল কথা জিজ্ঞাসা করিবার সময় এখন নাই। মনের অশান্ত উদ্বেগ চাপিয়াই তাহাকে রাখিতে হয়। বাড়িতে ঢুকিতেই অমলা জিজ্ঞাসা করে, বিমলা যে একা এলো, অপূর্ব আসেনি মা? মা বিমলার কথা ভাবিতেই এত তন্ময় ছিলেন যে ব্যাপারটা লক্ষ্যই করেন নাই। বলেন, তাই তো। তাহার পর বিমলাকে জিজ্ঞাসা করেন, অপূর্ব এলো না কেন রে? বিমলা মৃদুস্বরে বলে, তিনি বোধহয় আসতে পারবেন না, অনেক কাজ। অমলা একটু হাসিয়া বল, কাজ তো ব্যাংকের চেক সই করা। তুই যেমন বোকা মেয়ে, জোর করে ধরে আনতে পারলি নে। বিমলা মৃদু একটু হাসে মাত্র, উত্তর দেয় না। বাড়িময় গোলমাল, ব্যস্ততা, কোথা দিয়া কি হইতেছে কে জানে। সকল কাজের খেয়েই একা অমলা ছাড়া বুঝি আর কেহই রাখিতে পারে না। কাহারও সে উৎসাহ নাই। ক্ষান্ত বিমর্ষ মনে ঘুরিয়া বেড়ায় বড় দিদির দৃষ্টি এড়াইয়া। বড় দিদি দেখিতে পাইলেই একটা কাজে লাগাইয়া দিবেন, কিন্তু তাহার কিছুই ভালো লাগিতেছে না। দিদি কি করিয়া এমন নিষ্ঠুর হলো কে জানে। তাহার দিদিকে দেখিবার জন্য সমস্ত মন ব্যাকুল হইয়া আছে। দিদির কি একবারও মনে পড়ে না? কত কথাই না সে মনে মনে ভাবিয়া রাখিয়াছিল। দিদি না আসিলে তাহার কিছুই তো হইবে না। আর এবার যদি দিদি না আসে, তাহা হইলে আর কখনো 2 জনের দেখা হইবে কিনা সন্দেহ। না, ক্ষান্তর জীবনে কোনো সুখ নাই। অকর্মণ্য স্বামীর জন্য একেই তো তাহার দুঃখ গ্লানির অন্ত নাই। মনের কথা বলিবার মতো একজন সঙ্গীও তাহার অভাব।
নিজের দুঃখের কথা কাহাকেও বলিতে পারিলে বুঝি সে অনেকটা হালকা বোধ করিত। দিদিরা সব যেন কেমন হইয়া গিয়াছে। বড় দিদিকে অবশ্য সে চিরকাল মায়ের চেয়ে বেশি ভয় করিয়া থাকে, কিন্তু মেজ দিদি ও শেষ দিদির কাছে লজ্জা সংকোচ করিবার তো তাহার কিছু ছিল না। কিন্তু তাহারাও কেমন দূরে সরিয়া গিয়াছে। শেষ দিদি বাড়িতে আসিয়া অবধি কোনো কোণে যে নিজেকে গোপন করিয়া রাখিয়াছে খুঁজিয়া বাহির করাই শক্ত। যে শেষ দিদির হাসিতে বাড়ি সারাক্ষণ মুখর হইয়া থাকিত, গলার আওয়াজের জন্য যে মার কাছে অহরহ বকুনি খাইয়াছে, আজকাল তাহার মুখ দিয়া একটা কথা বাহির করাই কঠিন। সারাক্ষণ অন্যমনস্ক হইয়াই আছে। পাঁচটার কথার উত্তরে একটা দেয় মাত্র। আর মেজদির যা দেমাক, কাছে ঘেঁষিবার জো নাই। আজ সে তো মেজদির উপর রীতিমতো চটিয়াই গিয়াছে। মেজদি কি সব নতুন ফ্যাশনের কাপড় জামা আনিয়াছে, তাহাই দেখিতে গিয়াছিল। কাপড় দেখাইতে দেখাইতে হঠাৎ মেজদি বলিয়া বসিল, হ্যাঁ রে, বিনোদ আজকাল কাজকর্ম কিছু করছে। স্বামীর কাজকর্মের কথায় লজ্জা পাইয়া ক্ষান্ত চুপ করিয়াছিল। কমলা তাহার পর বলিয়াছিল, বসে বসে খাচ্ছে তো, কি বেহায়া বাপু, বাবার যেমন কাণ্ড, দেশে আর পাত্র ছিল না। কথাগুলো হয়তো ক্ষান্তর প্রতি সহানুভূতি দেখাইবার জন্যই বলা হইয়াছিল, কিন্তু ক্ষান্ত প্রসন্ন হইতে পারে নাই। মেজদি আবার বলিয়াছিল, একটু মান অপমান জ্ঞান নেই, কি বলে একটা শাড়ি পরে চাকর বাকরদের মতো ঘুরে বেড়াচ্ছে বলতো। আমি তখন ডেকে খুব ধমকে দিয়েছি। আমাদের বেয়ারা রামেশ্বরের কাছ থেকে দেখি না একটা বিড়ি চাইছে, তা ধমকালে কি লজ্জা আছে। দাঁত বার করে হাসতে হাসতে চলে গেল। ক্ষান্তর কিন্তু অত্যন্ত একটা দরকারি কাজের কথা মনে পড়িয়া যাওয়ায় কাপড় দেখা তখন আর হয় নাই। কমলা ডাকিয়া বলিয়াছিল, এই সিল্কের খানা দেখে গেলি না? ক্ষান্ত যাইতে যাইতে বলিয়াছিল, এখন থাক না, মেজদির অহংকার বড় বেশি। বাপের বাড়ি আসিয়া অত সাজগজিবা কেন? তাহারা কখনো কাপড় জামা দেখে নাই কি? না, নদিদির উপর তার অত্যন্ত অভিমান হইতেছে। সে আসিলে তাহার তো আর কাহাকেও দরকার থাকিত না। তাহারা দুইজন এতক্ষণ চিলে কোঠার ঘরে গিয়া গল্প করিতে পারিত। চিলে কোঠার অবশ্য আগেকার সে আকর্ষণ আর নাই। পাশে একটা মস্ত বাড়ি উঠিয়া তাহাদের চিলে কোঠার সামনেটা আড়াল করিয়াছে। দূরের সেই পুকুর ঘাট আর সুপুরি গাছের বন আর দেখা যায় না। দুজনে মিলিয়ে তখন কি উৎসাহের সঙ্গেই না ছাদ হইতে পরস্পরের সহিত প্রতিযোগিতা করিয়া সেই পুকুরে ঢিল ছুড়িয়াছে। আজকাল ইচ্ছা থাকিলেও তাহারা ঢিল ছুঁড়িতে পারিত না, তাহাদের সে বয়স আর নাই। কেন যে নাই তাহা ক্ষান্ত ভালো করিয়া বোঝে না। ঢিল ছুঁড়িবার লোভ তো এখনো তাহার প্রচুর। তবে লোকে কি বলিবে এই যা, আর নদীও সেরকম নিশ্চয় নাই। এই পরিবর্তনের কথা ভাবিয়া ক্ষান্তর দুঃখ হয়। সত্যই বিবাহের পূর্বে তাহারা বেশ ছিল। কতদিন তাহারা দুই বোনে পরামর্শ করিয়াছে যে তাহারা কিছুতেই বিবাহ করিবে না। দুইজনে দুই জায়গায় ছাড়াছাড়ি হইয়া যাইতে তাহাদের অত্যন্ত আপত্তি ছিল। সত্যই সেসব কল্পনা আকাশ কুসুম হইয়া দাঁড়াইল। ঘুরিতে ঘুরিতে ক্ষান্ত বাবার সামনে গিয়া পড়ে। ব্রজগোপাল বাবু ভাড়ার ঘরের এক পাশে বসিয়া তামাক খাইতেছেন। ক্ষান্তকে দেখিয়া বলেন, হ্যাঁ রে, বিনোদকে দেখছি না যে।
ক্ষান্ত অপ্রস্তুত হইয়া পড়ে, হাসিও পায় একটু। বাবার অদ্ভুত সব কথা, স্বামীকে তাহার যেন চোখে চোখে রাখিবার কথা, না দেখিতে পাওয়ার কারণ যেন সে জানে। ক্ষান্ত চুপ করিয়া থাকে। ব্রজগোপালবাবু বলেন, যা সব গোলমাল, খেয়াল করে তাকে কেউ খাওয়ালে কিনা কে জানে। তাহার স্বামী যে কচি খোকা নয়, খাইবার ইচ্ছা হইলে যে সে নিজে চেষ্টা করিয়া খাইতে পারে, এ কথা আর সে কেমন করিয়া বাবাকে বুঝাইবে। এই উচ্ছৃঙ্খল অকর্মণ্য জামাইটির প্রতি বাবার যে অতিরিক্ত একটু স্নেহ আছে, তাহা ক্ষান্ত জানে। মুখেই ইহাকে বাড়াবাড়ি বলিলেও কেন যে সে ইহাতে খুশি হয় বলিতে পারে না। ক্ষান্ত স্বামীর কথা এড়াইবার জন্য জিজ্ঞাসা করে, বাবা নদী যে এলো না? কথাটা এমনি সে জিজ্ঞাসা করে। বাবা যে কোনো কিছুর খবর রাখে না, ইহা সে জানে। কিন্তু ব্রজগোপাল বাবু হঠাৎ ব্যস্ত হইয়া বলেন, তাই তো তোর মাকে বলতে ভুলে গেছি, নির্মলা যে চিঠি দিয়েছে। এক এক করিয়া 3টি পকেট হাতড়াইয়া অবশেষে ব্রজগোপাল বাবু এক পকেট হইতে খামটা বাহির করেন। ক্ষান্ত রাগ করিয়া বলে, তুমি তো বেশ বাবা, আমরা সবাই ভেবে মরছি, আর তুমি চিঠি পকেটে রেখে ভুলে গেছ। ব্রজগোপাল বাবু অপ্রস্তুত হইয়া বলেন, সকালে পিয়ন দিয়ে গেছে, তোর মাকে দেব দেব করে ভুলে গেছি। ক্ষান্ত সে কথা অবশ্য তখন শুনিতেছে না, সে চিঠি পড়ায় ব্যস্ত। চিঠি পড়িতে পড়িতে তাহার সত্যই কান্না পায়। নদী কত কথাই লিখিয়াছে, কেন আসিতে পারিবে না, তাহাদের সেখানে এখন কীরকম গরম ইত্যাদি। শুধু তাহার বেলায় ক্ষান্তকে আমার আশীর্বাদ দিও ছাড়া আর কিছু নয়। এতটুকু তো না লিখলেই চলিত, ক্ষান্তকে আর মনে রাখিবারই বা কি দরকার ছিল। চিঠিটা ফিরাইয়া দিয়া সে হনন করিয়া চলিয়া যায়। ব্রজগোপাল বাবু পিছন হইতে বলেন, চিঠিটা নিয়ে যা খেন্তি, তোর মাকে দিবি। কিন্তু ক্ষান্ত আর ফিরিয়াও চাহে না। অনেক রাত হইয়াছে, নিমন্ত্রিতদের খাওয়া দাওয়া, বাড়ির কাজ সব চুকিয়াছে। হিরণময়ী সমস্ত মেয়েদের লইয়া খানিকক্ষণের জন্যে এক ঘরে বসিয়াছেন। অমলা মেজবোনকে বকিতেছিল, বিকেল বেলা শান্তির জল নেবার জন্য তোকে ডেকে ডেকে হয়রান। শেষকালে কে বললে তোরা সেজে গুজে ছবি দেখতে গেছিস? আজকের দিনে তোর বায়োস্কোপ না গেলে চলতো না? কমলা গম্ভীর মুখে বলিল, আমরা থেকেই বা কি করতাম? অমলা এবার একটু রাগিয়াই বলিল, তবু থাকতে হয়, বায়োস্কোপ তো আর পালিয়ে যাচ্ছিল না। আহা, আজ হলো এ বছরের শেষ দিন, আমরা বলে সেই রেঙ্গুন থেকে অ্যাডভার্টিজমেন্ট দেখে দিন গুনছি। তা ও ছবি না হয় অন্য ছবি দেখতিস, সেই বায়োস্কোপ তো এই কলিকাতা শহরেই আছি। 5 বছর তো একটা থিয়েটারে পর্যন্ত যায়নি। কমলা উষ্ণ স্বরে জবাব দেয়, যার যেমন রুচি। মা ব্যাপারটা খারাপ দাঁড়াইতেছে দেখিয়া অন্য কথা পারেন। তাহার পর বলেন, বিমলা আবার উঠে গেল কোথায়? ক্ষান্ত বলিল, ছেলে কাঁদছে বোধ হয়। না, ছেলে তো ঘুমোচ্ছে, দেখে এলাম। বলিয়া অমলা আবার জিজ্ঞাসা করে, ওর কি হয়েছ বল তো মা? হিরণময়ীর মুখে গভীর বেদনার ছায়া পড়ে। কিছুই তিনি জানেন না, তবু মায়ের প্রাণ কি যেন অজ্ঞাত আশঙ্কায় কাঁপিয়া উঠে। হিরণময়ী কিছু না বলিয়া সেজ মেয়ের খোঁজে উঠিয়া যান। বিমলা সত্যই তাহার ঘরে গিয়া ছেলেকে দোল দিতেছে। হিরণময়ী তাহার কাছে বসিয়া বলেন, উঠে এলি যে মা? বিমলা মৃদু হাসিয়া বলে, এমনি।
তাহার পিঠে হাত রাখিয়া হিরণময়ী সস্নেহে বলেন, অনেকদিন বাদে এসেছিস, এবার কিন্তু তোকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি নে। তা তারা যা বলে বলুক। বিমলা খানিক চুপ করিয়া থাকে, তাহার পর আস্তে আস্তে বলে, অনেক দিন কেন মা, চিরকালের মতো রাখতে পারো না? হিরণময়ী হাসিয়া বলেন, দূর পাগলি, আমি রাখলেই কি তুই থাকতে চাইবি? দুদিন বাদেই যাবার জন্য পাগল হবি। বিয়ের পর কি আর মেয়েদের বাপের বাড়ির ওপর টান থাকে? বিমলা অদ্ভুতভাবে হাসিয়া বলে, তা বটে। হিরণময়ী খানিক চুপ করিয়া বসিয়া থাকেন, বলিবার কোনো কথা নাই। তাহার পর বিমলাকে শুইতে বলিয়া উঠিয়া যান, কিন্তু তাহার নিজের চোখে ঘুম নাই। অন্ধকার বারান্দায় দাঁড়াইয়া তিনি তাহার গভীর সুখ উপলব্ধি করিবার চেষ্টা করেন। অনেক সাধ করিয়া তিনি মেয়েদের আনাইয়াছেন, একটি বাদে তাহার সমস্ত মেয়েই আজ একত্র হইয়াছে। তাহার তো অত্যন্ত সুখী হইবার কথা, কিন্তু সত্যই কি তিনি সুখী হইয়াছেন? মেয়েদের ঠিক যেমনটি তিনি দেখিতে চাইয়াছিলেন তেমনি কি তাহারা আর আছে? ইহারা তাহারই কন্যা, অথচ ঠিক যেন তেমনটি আর নাই। নিস্তব্ধ অন্ধকার আকাশের তলায় এই 44 বৎসর বয়সে প্রথম যেন তিনি সৃষ্টি, সংসার ও জীবনের দুর্গেয় অতল রহস্যের সম্মুখীন হইয়া দাঁড়াইয়াছেন। পর মুহূর্তেই তাহার চমক ভাঙে। ভাড়ার ঘরে বোধহয় তালা দেওয়া হয় নাই। কাল হইতে আবার অনেক কাজ।